প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বৃত্ত সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। বৃত্ত সংক্রান্ত প্রশ্নের সমাধান করার আগে বৃত্ত সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমত, আমরা সকলেই জানি বৃত্ত কি। যদি একটি বিন্দু অপর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমতলে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তার ফলে যে আবদ্ধ চিত্র পাওয়া যায় তাকে বৃত্ত বলে। তো যাই হোক, বৃত্তের সংজ্ঞা জানা আমাদের এই মুহূর্তে বিশেষ প্রয়োজন নেই। তো কি কি তথ্য জানবো? দেখো, বৃত্তের যে পরিসীমা তাকে পরিধি বলে, সেটা আমরা সকলেই জানি। তো এই পরিধি থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে কি বলা হয় বলতো? ব্যাসার্ধ, যার ইংরেজি রেডিয়াস আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর এটা যদি আর হয়, তাহলে এই যে পরিসীমা, সেটাকে পরিধি বলছে বৃত্তের ক্ষেত্রে। সেই পরিধির সূত্র কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা হয়তো অনেকেই জানি, যেহেতু আমরা সকলেই মাধ্যমিক পাস এখানে যারা এসেছি, আর এগুলো মাধ্যমিক লেভেলের বিষয়। তো পরিসীমা হয় তোমার 2πr। এটাকে আমরা কি বলি বললাম? পরিধি। ঠিক আছে? পরিধি। ওকে। তাহলে ক্ষেত্রফল কি হয়? এই শুধুমাত্র যদি তোমার ব্যাসার্ধ জানা থাকে, তাহলে তোমরা কি পাবে? পরিধি পাবে, এবং সেখান থেকে সুন্দরভাবেও ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে? ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এটা একদম ক্লিয়ার। এবার দেখো, যদি একটি ব্যাসার্ধ এবং অপর একটি ব্যাসার্ধ অঙ্কন করা হয়, তার ফলে এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয়, আর এইটুকু বৃত্তচাপকে আমরা এস ধরি, এইটুকু বৃত্তচাপকে আমরা এস ধরি, ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপ এস সমান হয় থিটা বাই 360 ইন্টু পরিধি। এই পরিধি। ওকে, পরিধি। আর এই যে ব্যাসার্ধ, সেটাকে যদি সম্পূর্ণ করে দিই, তাহলে আমরা কি পাই? ব্যাস পাই। এ কথা আমরা সকলেই জানি। তো যাই হোক, বৃত্ত সংক্রান্ত তোমাদেরকে পরিধি সমান 2πr, ক্ষেত্রফল সমান πr স্কোয়ার, এবং বৃত্তচাপ সমান কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু পরিধি। এই বিষয়টুকু শুধু মনে রাখতে হবে, বা এই সূত্রগুলোই মনে রাখতে হবে। এবং অঙ্ক করতে করতে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি মনে রাখতে হবে, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো সরাসরি অঙ্কে চলে যাওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হবে? তার মানে কি, বৃত্তাকার মাঠকে অতিক্রম করছি, অর্থাৎ পরিধিকে অতিক্রম করছি। এখানে শুরু, তাহলে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে আবার এখানে, তাই না? আবার এই পর্যন্ত, তাহলে পরিধিকে অতিক্রম করছি। তাহলে বৃত্তের পরিধি জানতে হবে। আমি একটু আগেই বললাম, বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে 42 মিটার। তাহলে মান বসাও। 2 গুণিত পায়ের মান আমরা জানি 22/7 গুণিত আর কত? 42। তাহলে একবার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হয় সেটা পাবো, যেহেতু একবার পরিধি পাচ্ছি। এবার যখন 8 বার প্রদক্ষিণ করতে কতবার হয়, 8 দ্বারা গুণ করে দেবো, তখন অ্যান্সার চলে আসবে। তাহলে 6 7 42। ক্লিয়ার? তাহলে একবার প্রদক্ষিণ করতে প্রথমে বের করে নিই, 44 গুণিত 6। তাহলে 4 ছক 24 4, হাতে থাকে 2, 4 ছক 24 আর 2 26। তাহলে একবার প্রদক্ষিণ করতে 264 মিটার অতিক্রম করতে হয়। তাহলে 8 বার প্রদক্ষিণ করতে কত? জাস্ট 4 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে? তাহলে 4 8 32 এর 2, হাতে থাকে 3, 6 8 48 আর 3 51 1, হাতে থাকে 5, 8 2 16 আর 5 21, অর্থাৎ 2112 মিটার সে অতিক্রম করবে 8 বার প্রদক্ষিণ করতে। 2112 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গসেমি হলে ব্যাসার্ধ কত? দেখো, ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 616। খুবই সহজ অঙ্কটা। দেখো, পাই আর স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল সমান দেওয়া আছে 616। এখান থেকে আমাদেরকে আর এর মান বের করতে হবে। তাহলে পায়ের মান তো আমরা জানি, তাই না? 22/7 আর স্কোয়ার, আর এর মান জানি না, আর এর মানই তো বের করতে হবে 616। ওকে। তাহলে আর স্কোয়ার সমান কি? 616 গুণিত 7, এদিকে যে নিচে আছে এদিকে উপরে চলে যায়, এদিকে যে উপরে আছে সেদিকে নিচে চলে যায়। ওকে। তাহলে 11 দ্বারা কাটলে 2, 11 দ্বারা কাটলে 5 11 55, 6 11 66। ওকে। 2 দ্বারা কাটলে 28। তাহলে 7 8 56, 6
হাতে থাকে 5, 7 দুগুণে 14 আর 5-এ 19, ওকে 196। তাহলে আর স্কোয়ার সমান যদি 196 হয়, তাহলে আর সমান কত? রুট অফ 196। রুট অফ 196 মানে 14। ওকে, তাহলে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান বেরিয়ে গেল 14 সেন্টিমিটার। একটু খেয়াল করবে, কারণ ক্ষেত্রফলটা দেওয়া ছিল বর্গ সেন্টিমিটারে, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ বেরোবে সেন্টিমিটারে, অর্থাৎ 14 সেন্টিমিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে অপশন সিতে। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? দেখো, পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে বিভিন্ন রকম ভাবে করা যায়। তার মধ্যে 2 পাই আর সমান দেওয়া আছে 22 সেন্টিমিটার। এটা দরকার নেই আপাতত আমাদের ক্যালকুলেশনে, মাথায় রাখবে তাহলেই হবে যে এককটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে পাই আর সমান 11, তাই না? 2 দ্বারা কেটে দিলাম আর কি। তাহলে আর সমান কত? 11 বাই পাই। তাহলে 11 বাই 22-এর 7 মানে 7 উপরে চলে গেল 2, তার মানে 7-এর 2 পড়ে থাকলো আর এর মান। তাহলে আর এর মান পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল সমান কি জানি? পাই আর স্কোয়ার। ওকে, তাহলে পাই মানে 22-এর 7, আর স্কোয়ার মানে কি 7 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাই না? বা তোমরা এভাবে চিন্তা করতে পারো 7-এর 2 হোল স্কোয়ার, ওটাকে আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছিলাম এই আর কি। তাহলে 22-এর 7 গুণিত 49 বাই 4, ঠিক আছে? তাহলে 7 7-এ 49, 2 দ্বারা কাটলে 2, 2 দ্বারা কাটলে 11, তার মানে 77-এর 2। 77-এর 2 মানে কত? তোমার 3 দুগুণে 6, 8 দুগুণে 16.5, তার মানে 38.5। 38.5 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হলে পরিধি কত মিটার হবে? আগের অঙ্কটায় দেওয়া ছিল পরিধি, সেখান থেকে আর এর ভ্যালু বের করে আমরা ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দিয়েছিলাম। এখানে ক্ষেত্রফল সমান দেওয়া রয়েছে, এখান থেকে আর এর ভ্যালু বের করে আমরা পরিধির সূত্রে বসাবো। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 2464। ওকে, তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করি। আর স্কোয়ার সমান 2464 বাই পাই, মানে 22 বাই 7 আসবে, 7টা উপরে গুণ আকারে চলে যাবে। ওকে, তাহলে একে 11 দ্বারা কাটলে 2, একে 11 দ্বারা কাটলে 2, ঠিক আছে? তাহলে থাকলো 26, 2 44 মানে 4 11 44, তাহলে 2 দ্বারা কাটলে 1 1 2, ঠিক আছে? তাহলে 7 দুগুণে 14 4, হাতে থাকে 1, 7 কে 7 রাখে 8 7, 784। আর স্কোয়ারের মান এলো 784। তাহলে আর সমান কত? আর সমান রুট অফ 784। ওকে, তার মানে শেষের অঙ্কটা হয় 8 আসবে, না হয় 2 আসবে, ঠিক আছে? হয় 8 আসবে, না হয় 2 আসবে। আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় দ্রুত, সেই বিষয়টা কিন্তু অলরেডি জানি, ঠিক আছে? আমি কিন্তু অঙ্কে করিয়েছি তোমাদেরকে, না হলে তোমরা বর্গমূল যেভাবে নির্ণয় করা জানো সেভাবে নির্ণয় করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, হয় 2 আসবে, না হয় 8 আসবে। সামনে আছে 7, ক্লিয়ার? তার মানে সামনে 2 আসবে, 2 3, মানে এটা বড় যেহেতু, সুতরাং এই বড়টা আসবে, অর্থাৎ এখানে আসবে 28, ঠিক আছে? কিভাবে বর্গমূল দ্রুত নির্ণয় করতে হয় তোমাদেরকে এখানে আরেকবার একটু বলে দিই। দেখো, শেষের দিক থেকে দুটো করে পেয়ার নেবে, দুটো আর মিলছে না, সুতরাং দুটো নিবে না। তাহলে 4 আছে মানে 4 আছে মানে 2 হবে বা 8 হবে, ঠিক আছে? 4 আছে মানে 2 হবে, বর্গমূল করলে 4 এর বর্গমূল করলে 2 হয়। আর 2 এর সঙ্গে কত যোগ করলে 10 হয় সেটা একটু দেখবে, 8 যোগ করলে, অর্থাৎ 2 হবে না হয় 8 হবে। এবার 8 না 2 কোনটা হবে? সামনে তো 2 আসবে, সেটা বুঝতে পারছি কি? এই যে সামনের সংখ্যাটা আছে 7, তার আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 4, 4 এর বর্গমূল অর্থাৎ 2 আসবে সামনের সংখ্যা। তাহলে 2 এর পর 2 আসতে পারে, 8 আসতে পারে। তাহলে 8 এলো কিভাবে বুঝবো? 2 এর পরের সংখ্যা 3, ক্লিয়ার? তাহলে 3 দুগুণে 6, এই 6 অপেক্ষা যদি 7 এইখানে যে সংখ্যাটা আছে সে যদি বড় হয় তাহলে বড়টা, এখানে যে আছে সে যদি ছোট হয় তাহলে ছোটটা। তো যাই হোক, এইভাবে তোমরা নির্ণয় করবে, অর্থাৎ 28 আসবে ব্যাসার্ধ, ক্লিয়ার? যদি এই বিষয়গুলি দ্রুত না জানো তাহলে কি হবে বলো তো? এই অঙ্কটা করতে তোমার জন্য বরাদ্দ যদি 1 মিনিট থাকে, তাহলে এটা করতে তো 1 মিনিট লেগে যাবে, তাই না? তাই এগুলো শর্ট ট্রিক্স জানাটা একটু জরুরি আছে। তো যাই হোক, আর এর ভ্যালু পেলাম 28 মিটার। এবার আমরা কি পরিধি মানে 2 পাই আর এ বসিয়ে দেবো, 2 পাই আর, মানে 2 পাই মানে কি 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর মান কত? 28, 28 মিটার পেয়েছি। তাহলে 4 7 28, ঠিক আছে? তাহলে 44 গুণিত 4, 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17, অর্থাৎ 176 মিটার কি হবে? পরিধি হবে। 176 মিটার রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো, ব্যাসের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ ডায়ামিটার অনুপাত দেওয়া আছে d1 d2 সমান দেওয়া আছে 2:3, ক্লিয়ার? যদি ব্যাসের অনুপাত দেওয়া থাকে তাহলে ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত তাই হয়, এটা মাথায় রাখবে। তাহলে দেখো,
ব্যাসের অনুপাত যদি এটা হয় তাহলে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে বাই টু আসবে, তাই না? যদি আমরা ব্যাসার্ধের অনুপাতে চলে যাই এখান থেকে, ডায়ামিটার অনুপাত ছিল 2:3, তাহলে ব্যাসার্ধের অনুপাত 2/2:3/3। ক্লিয়ার? তাহলে নিচে 2 আবার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 2:3 পড়ে থাকবে কি ব্যাসার্ধের অনুপাত। সুতরাং এত কিছু মনে রাখার দরকার নাই, তোমরা মনে রাখবে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত এবং পরিধির অনুপাত সমান হয়। মনে থাকবে ব্যাসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত এবং পরিধির অনুপাত সমান হয়। ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রফল অনুপাত চেয়েছে এখানে যদিও, তাহলে ক্ষেত্রফলে চলে যায় পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, দেখো আর এর ভ্যালু কি, এখানে 2 পুট করবো, এখানে 3 পুট করবো, এটা R1 ধরো, এটা R2 ধরো, কোনো সমস্যা নেই। তাহলে পাই তো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে 4:9 থাকবে, মানে কি এখানে 2 এর স্কোয়ার আসবে, এখানে 3 এর স্কোয়ার আসবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাসের অনুপাত সমান ব্যাসার্ধের অনুপাত সমান পরিধির অনুপাত, এবং ক্ষেত্রফলের অনুপাত কি, এদের অনুপাতের স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফলের অনুপাত। তাহলে তোমার যদি ব্যাসের অনুপাত জানা থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করা খুবই সহজ, তার স্কোয়ার করে দেবে। ব্যাসার্ধের অনুপাত থাকলেও তার স্কোয়ার করে দেবে, পরিধির অনুপাত থাকলেও তার স্কোয়ার করে দেবে। ঠিক আছে, এই ছোট্ট টার্মটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে এই অঙ্কগুলো আর করার প্রয়োজন হচ্ছে না, দেখা মাত্রই তোমরা অ্যান্সার করে ফেলতে পারছো। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত হবে? আমি কি বললাম, পরিধির অনুপাত ব্যাসের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত সমান হয়। পরিধির কথার অর্থ হলো এখানে পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত 5:6 হবে, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? 2:3 হবে। দেখো ক্ষেত্রফলের অনুপাতকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত বা পরিধির অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু ব্যাস, ব্যাসার্ধ, পরিধির অনুপাত থেকে ক্ষেত্রফলের অনুপাতে গেলে তাকে স্কোয়ার করতে হচ্ছে, তাহলে এখানে কি স্কোয়ার রুট করতে হবে উল্টো দিকে এলে। কিচ্ছু দেখার নাই, দেখা মাত্রই অ্যান্সার পেয়ে যাব। অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চাকার ব্যাস 98 সেন্টিমিটার, 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চাকার ব্যাস দেওয়া রয়েছে সেন্টিমিটারে এবং সে মিটার অতিক্রম করবে, অর্থাৎ এখানে এককগুলি আলাদা রয়েছে, তাহলে আমাদেরকে যে কোনো একটা এককে কনভার্ট হতে হবে। এখানে দেখো সেন্টিমিটারে কনভার্ট হওয়াটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, সেন্টিমিটারে কনভার্ট হবো যেহেতু চাকার ব্যাস দেওয়া রয়েছে সেন্টিমিটারে। চাকা মানে কি বৃত্ত একটা, তাই না? চাকা মানে একটা বৃত্ত, এটার ব্যাস দেওয়া রয়েছে, ব্যাসার্ধ নয় কিন্তু, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে। ব্যাস দেওয়া রয়েছে 98 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কি করব, চাকার পরিধি বের করব। চাকার পরিধি মানে কি, চাকা এক পাকে কতটুক যাবে, এক পাকে চাকার পরিধি পরিমাণে যাবে। চাকা এখান থেকে ঘুরতে শুরু করলো, আবার এই জায়গাটা মাটিতে ধরো টাচ করে আছে, ঘুরতে 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 আবার টাচ করলো, তার মানে কি একবার ঘুরলো, মানে কি একবার পরিধি সমান ঘুরলো। তাহলে পরিধি প্রথমে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধ নিই, ব্যাসার্ধ কত, 49 সেন্টিমিটার, তাহলে পরিধি কত হবে, 2 পাই আর। ঠিক আছে, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কি 49 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার আসছে। ঠিক আছে, তো আমরা দেখছি একটু পর। দেখো 7 7 49, তাহলে 44 গুণিত 7 সেন্টিমিটার এলো। এটা কি এলো, চাকার পরিধি। গুণটা কমপ্লিট করবো না, একটু পরই বুঝতে পারবো কেন কমপ্লিট করবো না। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে যে 1540 মিটার, 1540ই তো দেওয়া ছিল না, হ্যাঁ 1540 মিটার অতিক্রম করতে মানে কত পাক খেতে হবে। তাহলে এক পাকে এত দূর যায়, এত সেন্টিমিটার, তাহলে 1540 মিটার, 1540 মিটার আছে, 1540 মিটার। ঠিক আছে, এটা সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা সকলেই জানি। তাহলে এটাকে দুটো শূন্য লাগিয়ে দিব বা 100 দ্বারা গুণ করে দেবো, হয়ে গেল। তাহলে 1540 সেন্টিমিটার, এত সেন্টিমিটার অতিক্রম করবে, এক পাকে এত সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে এত সেন্টিমিটার অতিক্রম করতে কতবার ঘুরতে হবে বা কতটা পাক খেতে হবে। ঠিক আছে, চাকাটি কতবার ঘুরবে, তাহলে এটা দ্বারা জাস্ট ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে, তাই না? 44 গুণিত 7। দেখো এটা এক পাকে ঘুরে, এক পাকে এত সেন্টিমিটার যায়, তাহলে এত সেন্টিমিটার যেতে এক পাক দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাক সেটা বেরিয়ে আসবে বা কতবার সেটা বেরিয়ে আসবে, ঘুরবে। ঠিক আছে, তাহলে 7 দ্বারা ভাগ করি, গুণ করিনি কারণ এখানে এসে ভাগ করতে হবে বা তাই। ঠিক আছে, এখানে তোমরা এইটুকু গুণ না করলে পারতে। যাই হোক, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 0 0 0। ক্লিয়ার? তাহলে দেখো যদি 22 দ্বারা কাটি তাহলে 2, 22 দ্বারা কাটার পর 1-এর পর 3টে শূন্য। ঠিক আছে,
তাহলে দেখো 2 দ্বারা কাটলে 500। ঠিক আছে, অর্থাৎ চাকাটিকে 500 বার ঘুরতে হবে তোমার 1540 মিটার অতিক্রম করার জন্য। 500 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি, 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি? তাহলে এদের ক্ষেত্রফলের সমষ্টি আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে কিভাবে? 22 এর 7 মানে পাই, আর স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস আর একটা আর স্কয়ার মানে কি 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার। ঠিক আছে, এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে যে ছোট ছোট গুলো দেওয়া ছিল তাদের ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু বেরিয়ে গেল। পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার আসতো, তাহলে পাইকে কমন নিয়েছি, 22 এর 7 পাইয়ের মান বসিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, তাহলে 22 এর 7 গুণিত দেখো 4 প্লাস 16 প্লাস 36, তাহলে যোগ করলে কত আসে? 56 আসে। ঠিক আছে, 7 8 56, তাহলে ক্ষেত্রফল হলো 22 গুণিত 8, এত হলো ক্ষেত্রফল। ওকে, তাহলে বলছে ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, এটা ক্ষেত্রফল, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্ত আছে। তাহলে ওটা মনে করি পাই আর স্কয়ার, আর মনে করি ওই বৃত্তের ব্যাসার্ধ, যেটা বড় বৃত্ত পাচ্ছি সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এইটার সমান ক্ষেত্রফল কত? 22 গুণিত 8। ঠিক আছে, তাহলে আর স্কয়ার সমান কি 22 গুণিত 8 বাই পাই, মানে 22 এর 7 আসবে, 7টা উপরে যাবে, তাহলে 22 22, তাহলে আর স্কয়ার সমান 8 ইন্টু 7 পড়ে থাকলো। তাহলে আর সমান কি রুট অফ 8 ইন্টু 7, মানে 8 কে ভাগ দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে নিই। ঠিক আছে, 2 ইন্টু 4 ইন্টু 7 আমাদের সুবিধার্থে। 4 কে দেখো বাইরে বের করে আনা যাচ্ছে রুটের বাইরে, তাহলে 2 আসছে, 2 আর 7 কে আনা যাচ্ছে না, মানে এরা গুণ আকারে থেকে গেল রুটের ভিতর। অর্থাৎ ব্যাসার্ধ চেয়েছিল, ব্যাসার্ধ হলো 2 রুট 14 সেন্টিমিটার, রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22 এর 3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ কত? দেখো চাপ সমান কি? চাপ যেটাকে আমি এস দ্বারা প্রকাশ করেছিলাম একদম ক্লাসের শুরুতে, সমান বলেছিলাম কি থিটা, মানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু পরিধি, তাই না? এ কথা কিন্তু আমি তোমাদেরকে বলেছি। এখানে চাপ দেওয়া আছে দেখো 22 এর 3 সমান, এই থিটার মান বের করতে বলেছে, 360 নিচে থাকলো, আর পরিধি কত? যেহেতু আমাদের এখানে বলা রয়েছে তোমার ব্যাসার্ধ 14, তাহলে পরিধি পাওয়া খুবই সহজ। 2 ইন্টু পাই মানে 22 এর 7 ইন্টু 14, 2 পাই আর। ঠিক আছে, পরিধি ব্যাসার্ধ যেহেতু 14, 2 পাই আর পরিধি, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এবার জাস্ট কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো এদিকের উপরে 22 আছে, এদিকে উপরে 22 আছে, 7 দুগুণে 14। ওকে, এদিকে নিচে 3 আছে, এদিকে 360 আছে, মানে 120 হবে 3 দ্বারা কাটলে। ওকে, সমানের এদিকে উপর এদিকে উপর কাটা যায়, ঠিক আছে, কিন্তু একই দিকে থাকলে উপর নিচ কাটা যায়, এ কথা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে দেখো এটা 2, তার মানে এটা 60, এটা 2 কাটলে এটা 30। ওকে, তাহলে থিটা সমান পড়ে থাকলো তোমার 30 ডিগ্রি। এখানে কি 1 সমান থিটা বাই 30 ছিল, 1 সমান থিটা বাই 30 ছিল, তাহলে থিটা সমান কি? এই জি থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেমি চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার পরিধি কত সেমি? খুবই সহজ একটি অঙ্ক। দেখো আগের অঙ্কটার মতন একটা চাপ আছে, কত? চাপটা আছে 16.5, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা এস সমান থিটা বাই 360 ইন্টু পরিধি, ঠিক আছে, এই সূত্রে এটা বসাচ্ছি জাস্ট। ওকে, তাহলে দেখো থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, এখানে আছে 360, পরিধি চেয়েছে, তাহলে পরিধির জায়গাতে আমি শুধু প লিখে রেখে দিলাম। ওকে, তাহলে এখন এটার মান বের করতে হবে। তো দেখো দশমিক উঠিয়ে দিলে আমরা নিচে একটা 10 পাই, নিচে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা যায়। ঠিক আছে, দেখো 5 নাম 45, 4 নাম 36, 9 দ্বারা উপর নিচকে কেটে দিলাম। ক্লিয়ার? এই ওপর এই ওপর কাটা যায়, তাহলে 5 দ্বারা কাটলে 3 5 15, 3 5 15। ওকে, তাহলে পরিধি সমান থাকলো তোমার 33 গুণিত 4, তাহলে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 একে 13, অর্থাৎ পরিধি হবে 132। ঠিক আছে, রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই 132 সেন্টিমিটার আসবে, যেহেতু সেন্টিমিটারে ডেটাগুলি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। ওকে,
তো যাই হোক, যদি ক্লাসটি তোমাদের ফ্রুটফুল বলে মনে হয়, ফলপ্রসূ বলে মনে হয়, তো অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি অবশ্যই শেয়ার করো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। অর্থাৎ একটা দেওয়া রয়েছে বৃত্ত, যার ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত, 5 সেমি, 5 সেমি, ঠিক আছে, এবং বৃত্তচাপ দেওয়া রয়েছে, বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা বৃত্তচাপ রয়েছে 3.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্ত কলা পাওয়া গেল, সেই বৃত্ত কলাটার ক্ষেত্রফল কত সেটা কিন্তু চেয়েছে। তাহলে দেখো 2 পাই আর এর জন্য পাই আর স্কোয়ার ক্ষেত্রফল পাই, তাই না? 2 পাই আর যদি হয়, যদি আর এর ভ্যালু এখানে জানি, যাই হোক পরে আমরা আর এর ভ্যালু দেখছি। দেখো 2 পাই আর এর জন্য যদি পরিধি 2 পাই আর হয়, তার জন্য আমরা ক্ষেত্রফল কত পাই, পাই আর স্কোয়ার। ওকে, এখন যদি তোমার এটা 1 হয় তাহলে কত পাবো, পাই আর স্কোয়ার বাই 2 পাই আর। এটা যদি এখন 3.5 সেন্টিমিটার হয়, ঠিক আছে, 3.5 সেন্টিমিটার হয়, তাহলে কত পাবো, পাই আর স্কোয়ার বাই 2 পাই আর ইন্টু 3.5। ক্লিয়ার? দেখো 2 পাই আর এর জন্য পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, 2 পাই আর পরিধির জন্য পাই আর স্কোয়ার ক্ষেত্রফল হয়, ঠিক আছে। যদি সেটা 1 হয় তাহলে পাই আর স্কোয়ার বাই 2 পাই আর হয়। এটা কি বলেছে, পরিধি কতটুক, এই বৃত্তচাপ মানে কি পরিধিরই তো একটা অংশ, তাই না? তাহলে 3.5 এর জন্য কতটুক, তাহলে দেখো এখানে একটা আর এখানে একটা আর ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারটাকে কেটে দিলাম, পাই পাই ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। আর এর ভ্যালু তো দেওয়াই রয়েছে, কত দেওয়া রয়েছে, 5/2 ইন্টু 3.5। ক্লিয়ার? সমান 2.5 ইন্টু 3.5, ঠিক আছে। তাহলে দেখো 25 আর 35 এর গুণ করবো, দুটোর আগে দশমিক বসিয়ে দিব, ঠিক আছে। 5 5 125 এর 5 হাতে থাকে 12, 3 25 75 আর 12 87, ঠিক আছে, দুটোর আগে দশমিক, অর্থাৎ ক্ষেত্রফল কত পেলাম, 8.75 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে। খুবই সহজ একটি অঙ্ক, দুটোর পরিধি বের করতে হবে। চাকা যখন কোথাও ঘুরছে মানে তার পরিধি বের করতে হবে, একটাতে 16 আর একটাতে 10 কি বলা আছে, তোমার সেন্টিমিটার কি বলা আছে, নাকি এগুলো ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে, ব্যাসার্ধ বলা আছে। তাহলে এটা 2 পাই আর, ঠিক আছে, 2 পাই দ্বারা গুণ করলেই কি, 2 পাই দ্বারা গুণ করলে পরিধি পেয়ে যাব। তার মানে এটা কি 2 গুণিত 22/7 গুণিত 16, ঠিক আছে। এটা কত, 2 গুণিত 22/7 গুণিত 10। ক্লিয়ার? তাহলে দেখো এটার পরিধি পেলাম, এটারও কি পেলাম, পরিধি পেলাম। এবার এ 200 বার ঘুরছে, তার মানে পরিধিটাই তো 200 বার ঘুরবে, তার মানে 22/7 গুণিত 16 দুগুণে 32। আমি একটু গুণটা করে নিলাম, এই দুইয়ের সঙ্গে 16 গুণটা করে নিলাম, 22/7টা সামনে থাকলো, গুণিত 200, মানে এতবার সে ঘুরলো, ঠিক আছে, এতটুকু গেল, 200 বার ঘুরে সে এতটুকু গেল। তাহলে এ একবারে যাই এত সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার যেতে কত লাগবে, এটা দ্বারা ভাগ করো, ঠিক আছে। 2 বাই কত, 2 গুণিত 22/7 গুণিত 10, ঠিক আছে। আমি এখানে গুণগুলো করছি না কেন জানো তো, দেখো 22/7 এখানে কিন্তু কেটে দিতে পারলাম, ঠিক আছে, একটা শূন্য কেটে দিতে পারলাম, এখানে 10, তার মানে 3 2 0, 320 বার ঘুরতে হবে। ওকে, 320 বার ঘুরতে হবে ছোট চাকাটিকে। দেখো বড় চাকার প্রথমে কি বের করলাম, পরিধি, ছোট চাকার পরিধি বের করলাম। বড় চাকার পরিধি গুণ তো 200 বার সে গিয়েছে, মানে সে যতটুকু গিয়েছে, তাহলে একবারে সে এতটুকু যায়, ছোটটা একবারে যায় এতটুকু, তাহলে এতটুকু যেতে কতবার সময় লাগবে, জাস্ট ভাগ করে দেবো, তাহলেই 320 বার অ্যান্সার চলে এলো। দেখো আমি কিন্তু গুণগুলো এখানে কমপ্লিট চাইলে করে নিতে পারতাম, ছোট করে করেছিলাম একটু গুণ যদিও, ঠিক আছে, কিন্তু করিনি, কারণ হলো এখানে যেহেতু ভাগ করতে হবে, কাটাকাটি করতে হবে, শেষ পর্যন্ত 320 বার কিন্তু ছোট চাকাটিকে ঘুরতে হবে। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে। সেম হিসাব, আগের বার বড় চাকাটি ঘুরেছিল, এবার ছোট চাকাটি আগে ঘুরছে, ঠিক আছে। তাহলে 2 পাই আর আর এর মান কত দেওয়া আছে, 12, পায়ের মান না বসালেও হয়, ঠিক আছে, 2 পাই 8, ঠিক আছে। এ যাচ্ছে কতবার, 120 পাক, ঠিক আছে। তাহলে এত দূর গেল, তাহলে এটাকে 2 পাই 12 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। দেখো 120 বার পাক খেয়ে যতদূর যাই, তাহলে এটা বড় চাকাটি কতবার তাই চেয়েছে এবার, তাহলে বড় চাকার পরিধি দ্বারা ভাগ করে দাও, তাহলেই বড় চাকাটি কতবার ঘুরবে সেই দূরত্ব এতে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 পাই ভ্যানিশ, ঠিক আছে, 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে
3 3 4 12 অর্থাৎ 80, অর্থাৎ বড় চাকাটিকে 80 বার ঘুরতে হবে। ঠিক আছে, বড় চাকাটি 80 বার ঘুরবে, 80 বার রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুবই সহজ একটি অঙ্ক। দেখো একটা কি রয়েছে, বৃত্ত রয়েছে, তার মধ্যে একটা বর্গক্ষেত্র রয়েছে। অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি, তার মধ্যে একটা বর্গক্ষেত্র রয়েছে। বর্গক্ষেত্র মানে কি, তার 4টি বাহু সমান। এবার কি বলা রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ, তুমি এখান থেকে এই পর্যন্ত তো ব্যাসার্ধ, তাই না? বৃত্তের ব্যাসার্ধ এটা রয়েছে কত সেন্টিমিটার দেওয়া রয়েছে? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার, ক্লিয়ার? 14 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কি ব্যাস, তাই না? তাহলে ব্যাস কত? 28 সেন্টিমিটার। এটা আবার কি, এই বর্গক্ষেত্রের জন্য কি, বর্গক্ষেত্রের জন্য এটা হলো কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাই না? এটা কিন্তু আমরা বর্গক্ষেত্রের চ্যাপ্টারে করেছি অলরেডি। বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে তার ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। আর বর্গক্ষেত্রের বাহু জানা থাকলে তো বাহু স্কোয়ার, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। দেখো কর্ণ কিন্তু আমরা পেয়ে গেলাম, একটু চালাকি করে পেয়ে গেলাম। দেখো এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দেওয়া ছিল? 14 সেন্টিমিটার। তাহলে কি, যদি আমরা পুরোটা টেনে দিই এটা কি পাবো? ব্যাস। ঠিক আছে, এই বৃত্তের এই ব্যাসও যা, কর্ণতা এই বর্গক্ষেত্রের কর্ণতা। ঠিক আছে, তাহলে কর্ণ সমান কি, কর্ণ সমান আমরা পেয়ে যাচ্ছি 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 28 ইন্টু 28। ওকে, এখানে কি রয়েছে তোমার, 14 সেন্টিমিটার রয়েছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 14 গুণিত 28 সমান কত আসবে? আর 14 112, 2 হাতে থাকে 11, 14 দুগুণে 28 আর 11তে 39, অর্থাৎ 392 তোমার বর্গ সেন্টিমিটার হবে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। 392 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুব সহজ একটি অঙ্ক, জাস্ট তোমাদেরকে একটু চিত্র অঙ্কনটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো একটা বলছে 784 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র রয়েছে, তার অন্তর্লিখিত মানে ভেতরে, বৃহত্তম মানে কি, যা সবগুলোকে টাচ করে থাকবে, এরকম একটা কি হবে, বৃত্ত হবে। বৃত্ত কেমন হয়ে গেল, তো যাই হোক বুঝো, আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, খুব সুন্দর হয়নি যদিও। তো বলছে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, যেখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হয়, এ স্কোয়ার হয়, তাই না? এটা সমান দেওয়া আছে দেখো 784 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? √784। ঠিক আছে, √784 করলে আমরা পাবো 28। আগের একটা অঙ্কতে একটু আগে করেছি। ঠিক আছে, তাহলে দেখো এ মানে একটা বাহু পেয়েছে 28, 28 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো এইখানে যে বাহুটা এখান থেকে এই পর্যন্ত, এই বৃত্তের ব্যাসটাও কি 28 সেন্টিমিটার নয়? এটা যদি একটা ব্যাস অঙ্কন করি কেন্দ্র দ্বারা, তাহলে এটাও তো, ব্যাসটাও তো 28 সেন্টিমিটার, তাই না? বৃত্তের ব্যাসটাও 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 14 সেন্টিমিটার। বলো, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছো, ক্ষেত্রফল বের করতে আর তোমাদের সময় লাগবে মোটেও না। পাই আর স্কোয়ার সমান পাই মানে কি, 22/7, আর স্কোয়ার মানে 14 ইন্টু 14। ঠিক আছে, তাহলে দেখো 2 7 দিয়ে কাটলে তাহলে 22 গুণিত 28, 28 দুগুণে 56, 6 হাতে থাকে 5, 8 দুগুণে 56 আর 5-এ 61, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। রয়েছে তোমার দেখো অপশন সিতে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? খুবই সহজ একটি অঙ্ক, প্রথমে একটু বুঝে নিতে হবে এ আর কি। আশা করি তোমরা বর্গক্ষেত্রের অঙ্কগুলি সকলেই করেছো, যারা বর্গক্ষেত্রের অঙ্ক করেছো তাদের বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, তো যাই হোক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, যার একটা অন্তর্লিখিত বৃত্ত রয়েছে, মানে ভেতরের দিকে সমস্ত বাহুকে টাচ করে থাকবে, আর পরিলিখিত মানে কি, সমস্ত কোণগুলোকে টাচ করে থাকবে, সেরকম একটা, মানে বাইরের দিকে
একটা বৃত্ত, ঠিক আছে। তো যাই হোক বুঝে নাও, অঙ্কন করাটা যেমনই হোক না কেন এটা অন্তর্লিখিত, এটা পরিলিখিত বৃত্ত। একটু ভালোভাবে খেয়াল করো, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে এই যে অন্তর্লিখিত বৃত্ত তার ব্যাস এ হবে। তাহলে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস, ঠিক আছে, অন্তর্লিখিত বৃত্তের ব্যাস আমি ছোট ছোট করে লিখছি, ঠিক আছে, কি হলো এ। ক্লিয়ার? যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হয়। ওকে, এবার দেখো এই পরিবৃত্তের ব্যাস কোনটা হবে? বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের বাহু এ হলে কর্ণ কি হয়? √2a। তাহলে পরিবৃত্তের ব্যাস কি হলো? √2a। ক্লিয়ার? আমি তোমাদেরকে কি বললাম যে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের পরিধির অনুপাত সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বৃত্তের কি বের করব? ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি। সুতরাং আমাদের এখন যেহেতু ব্যাসার্ধ দরকার, তাই আমরা ব্যাসার্ধের অনুপাত বের করছি, ঠিক আছে। অন্তর্বৃত্তের এ, পরিবৃত্তের √2a, তার মানে অন √2। ক্লিয়ার? এবার কি বলেছে? ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কি হয়? জাস্ট স্কোয়ার করে দিতে হয়। তাহলে 1:2, ঠিক আছে, √2 স্কোয়ার করলে 2। অর্থাৎ অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বেরিয়ে এলো 1:2। রয়েছে তোমার অপশন বিতে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এবার কি আছে? বৃত্ত আছে। এই বৃত্তের পরিলিখিত বলেছে প্রথমে, না? তাহলে পরিলিখিত অঙ্কন করি প্রথমে। পরিলিখিত কি? পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে এবং অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র হবে তার পরিসীমার অনুপাত চেয়েছে। তো যাই হোক, এই বৃত্তের ব্যাস মনে করি এ, এই বৃত্তের ব্যাস মনে করি এ। এই বৃত্তের ব্যাস যদি এ হয়, তাহলে এই যে বর্গক্ষেত্র, পরিলিখিত বর্গক্ষেত্র, তার বাহু কত? পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু হবে তোমার এ। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, এবার অন্তর্লিখিত আমরা এই কি বলছে? বর্গক্ষেত্র অঙ্কন করলাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ দেখো হবে কি হবে? তোমার এ হবে কর্ণ, ঠিক আছে। অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র তার কর্ণ এ হবে, কারণ কি? এটা তো ওই বৃত্তেরই একটা ব্যাস, ওই বৃত্তেরই একটা ব্যাস। তাহলে অন্তর্লিখিতের কর্ণ সমান এ। তার মানে কি? দেখো কি পেলাম আমরা? পরিলিখিতের বাহু এবং অন্তর্লিখিতের কর্ণ এরা সমান। পরিলিখিতের বাহু এবং অন্তর্লিখিতের কর্ণ সমান। তো কর্ণ যদি এ হয়, ঠিক আছে, একটা বর্গক্ষেত্রের কর্ণ যদি এ হয়, ঠিক আছে, তোমরা এটাকে কর্ণে কনভার্ট করতে পারো বা এটাকে বাহুতে কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কর্ণে কনভার্ট করি, ঠিক আছে। দেখো তাহলে পরিলিখিত বাহু যদি এ হয়, তাহলে পরিলিখিতর কর্ণ কি হবে? √2a। ক্লিয়ার? এবার আমরা কি জানি? বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত এবং পরিসীমার অনুপাত সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত, পরিসীমার অনুপাত, বাহুর অনুপাত এগুলো সমান হয়, ঠিক আছে। ক্ষেত্রফল ছাড়া তিনটে প্যারামিটার যেগুলো আছে তার অনুপাত কিন্তু সমান হয়। তাহলে আমরা এবার এই কর্ণদ্বয়ের অনুপাত করলে কিসের অনুপাত পেয়ে যাচ্ছি? পরিসীমার অনুপাত। একটু খেয়াল করতে হবে, প্রশ্নের মধ্যে অন্তর্লিখিত আগে আছে না পরিলিখিত আগে আছে? পরিলিখিত আগে আছে, সুতরাং পরিলিখিত আগে লিখবো। √2a:a, তাহলে √2:1, ঠিক আছে। তাহলে √2:1 অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা অ্যান্সারের মধ্যে নেই। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখো, √2 × √2, দুদিককে √2 দ্বারা গুণ করছে, 1 × √2, তাহলে √2 × √2 মানে 2 √2, 2 √2 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 154 বর্গমিটার। ক্ষেত্রটির বাইরের 7 মিটার চওড়া একটি পথ আছে। এবার যে ক্ষেত্রটি আছে তার বাইরে 7 মিটার চওড়া একটি পথ আছে। পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? খুবই সহজ একটি অঙ্ক। প্রথমে আমরা ব্যাসার্ধ বের করব, যে পরিমাণ আমাদেরকে
ক্ষেত্রফল দেওয়া আছে। আরে বাহ, দারুণ বৃত্ত হয়ে গেছে তো, এবার এতক্ষণ পারছিলাম না, যাই হোক। ঠিক আছে, প্রথমে আমরা ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, এটা সমান দেওয়া আছে 154 বর্গ মিটার। তাহলে আর স্কোয়ার সমান কি 154 ইন্টু 22-এর 7 এদিকে নিচে আসবে, তাহলে 7-এর 22। ক্লিয়ার? তাহলে 11 দ্বারা কাটলে 2, 11 দ্বারা কাটলে দেখো 11 কে 11, 4 11 44, তাহলে 7 দুগুণে 14, তাহলে আর স্কোয়ার সমান হলো 49। তাহলে আর সমান কি রুট অফ 49 মানে 7 আর। ঠিক আছে, তাহলে আর সমান 7 এলো। এবার কি বলছে, এই বৃত্তের চারিপাশে 7 মিটার চওড়া, এটা আবার 7 মিটার। ঠিক আছে, যদিও আর একটু মোটা হওয়ার কথা ছিল এটা রেসপেক্ট, এটাও 7 মিটার। ঠিক আছে, তাহলে এবার কি হয়ে গেল, এটা তো 7 পেলাম, আবার এটাও 7 বলছে, তাহলে 7 দুগুণে 14 হয়ে গেল। এবার ব্যাসার্ধ হলো 14, এবার ব্যাসার্ধ নতুন বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে গেল 14 মিটার। ক্লিয়ার? 7 মিটার তো ছিলই আগে থেকে, এবার যে রাস্তা 7 মিটার, সে রাস্তা সহ বলেছে, তাহলে এবার কি হয়ে গেল, যে নতুন বৃত্ত বড় বৃত্তটা উৎপন্ন হলো, তার ব্যাসার্ধ হয়ে গেল 14 মিটার। ক্লিয়ার? তাহলে তার ক্ষেত্রফল কত, পাই ইন্টু 14 স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার, তাহলে 22-এর 7 ইন্টু 14 গুণিত 14। ঠিক আছে, 7 দুগুণে 14, তাহলে 22 গুণিত 28। ঠিক আছে, 22 গুণিত 28 করছি, কারণ 28-এর সঙ্গে 22 গুণ করা খুব সহজ, কারণ 2 দ্বারা 28-কে গুণ করতে পারবো। 28 দুগুণে 56, 6 হাতে থাকে 5, 28 দুগুণে 56 আর 5-এ 61, অর্থাৎ 616 বর্গমিটার। ঠিক আছে, তো যাই হোক, বড় যে বৃত্তটি পাওয়া যাবে তার ক্ষেত্রফল 616 বর্গমিটার। রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চড়া বাগান করতে প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? দেখো, একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ 280 মিটার, এবার কি পরিসীমা বরাবর 7 মিটার চওড়া একটা বাগান তৈরি করতে হবে। 7 মিটার চওড়া একটা বাগান তৈরি করতে হবে, প্রতি বর্গ মিটারে খরচ হয় 21 টাকা। তাহলে কত টাকা খরচ হবে? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? বাগানটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করার দরকার নেই, বড় বৃত্তের ক্ষেত্রফল বের করার দরকার নেই, আমাদেরকে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ বাগান করতেই তো খরচ হয়। তাহলে আমাদেরকে প্রথমে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করে সেখান থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে, তাহলেই আমরা এই বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কি পাই, এবার কি আর কত 287 স্কোয়ার, পায়ের স্কোয়ার। ঠিক আছে, যেহেতু দেখো 280 মিটার ছিল প্রথমে একটি বৃত্তাকার মাঠ, ঠিক আছে, সেটা 280 মিটার ছিল ব্যাসার্ধ, এবার কি 7 মিটার চওড়া আর একটা কি বাগান। ঠিক আছে, তাহলে টোটালটা বড়টার ক্ষেত্রে হয়ে গেল কি, টোটালটা ব্যাসার্ধ হয়ে গেল, তার মানে 287 বিয়োগ পাই 280, মানে ভেতরকারটার ক্ষেত্রফল এবার বাদ দিয়ে দিলাম, এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম এই বড়টা থেকে। ক্লিয়ার? এবার দেখো 287 280 বড় বড় টার্ম, তাদের স্কোয়ার আসছে, এগুলো কি করতে যাবো? মোটেও না, আমরা আমাদের চালাকি কাজে লাগাবো। 22-এর 7 কমন নিলাম, তাহলে 287 স্কোয়ার বিয়োগ 280 স্কোয়ার, 287 স্কোয়ার বিয়োগ 280 স্কোয়ার, তোমাদেরকে একদম ভেঙে ভেঙে করে দিই। ঠিক আছে, তাহলে 22-এর 7 গুণিত, এবার দেখো এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এগুলো স্কোয়ার করতে যেও না, তাহলে সবাই এখানেই শেষ হয়ে যাবে। ওকে, তার মানে কি 567 ইন্টু 7। ক্লিয়ার? আমরা কি জানি, এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা কেটে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সেই সূত্রটাকে এখানে কাজে লাগালাম, তাহলে কত সিম্পল হয়ে গেল, হলো না? তাহলে 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 567 বর্গমিটার হলো এই বাগানের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা গুণটা এখন কমপ্লিট করব না, কারণ একে আবার 21 দ্বারা গুণ করতে হবে, যতটুকু সিম্পলিফাই করা যায় আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে এবং এই গুণটা যথেষ্ট বড় হবে, কিন্তু আমরা বড় করব না মোটেও। ঠিক আছে, ইন্টু 21। ঠিক আছে, এটা ক্ষেত্রফল, প্রতি বর্গ মিটারে খরচ হয় 21 টাকা, তাহলে কত টাকা, এটা 21 দ্বারা গুণ করলে তত টাকা চলে আসবে। ক্লিয়ার? তাহলে দেখো 22 ইন্টু 21 করে নি, ছোট আছে। ঠিক আছে, 21 দুগুণে 42 এর 2, হাতে থাকে 4, 21 দুগুণে 42 আর 4 46, তার মানে 462 গুণিত 567 পড়ে থাকলো। এবার একটু খেয়াল করো যে অপশনের দিকে একবার তাকাবে। ঠিক আছে, 462 গুণিত 567, অপশনের দিকে তাকাবে, 7 দুগুণে 14, 14 4, মানে এককের ঘরের অঙ্ক আছে 4। দেখো কোনটাই এককের ঘরের অঙ্ক আছে 4। ঠিক আছে, দেখো অপশন সি এবং ডি আছে, তার মানে অপশন এ বি এলিমিনেট হয়ে গেল, মানে বাদ পড়ে গেল অলরেডি। ঠিক আছে, এবার সি ডি উভয় জায়গায় আছে, সুতরাং আমাদেরকে আরো একটা ধাপ এগিয়ে যেতে হবে। দেখো 3 অঙ্কের সঙ্গে 3 অঙ্কের সংখ্যার গুণ করছে,
তাহলে আমরা আরো একটা ধাপ এগিয়ে যাব। তাহলে আমাদেরকে মনে হতে পারে এবার পুরো অঙ্কটা করে মনে হয় আমাদেরকে শেষ পর্যন্ত এখানে যোগ নির্ণয় করতে হবে। মোটেও না, কি করবে দেখো, তার আগের সংখ্যাটা নির্ণয় করবে কিভাবে। 6 7 42, 6 7 42, খেয়াল করো 6 7 42, ঠিক আছে, 6 দুগুণে 12, 42 আর 12তে কত, 42 আর 12তে তোমার 54, ঠিক আছে, আর 7 দুগুণে 14 হাতের 1 ছিল, ঠিক আছে, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 4 বসিয়েছিলাম, হাতে 1 ছিল। এবার কি করবে, এইটার সঙ্গে এটা গুণ করবে, 6 7 42, 6 দুগুণে 12, ঠিক আছে, তাহলে 54 আর 1 55 5, হাতে থাকে 5, ঠিক আছে। এবার দেখো তো তার আগের সংখ্যাটা 5 মিললো কিনা, 5 দুই জায়গায় আছে কিনা একবার দেখো। 20 নম্বর প্রশ্ন করছি, সুতরাং এক জায়গায় 5 আছে, এক জায়গায় 2 আছে, আগের সংখ্যাটাই ঠিক। তাহলে অপশন ডি এ দেখো 5 রয়েছে, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ সময় কিভাবে বাঁচাতে হবে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে পাশাপাশি শিখতে হবে। আমি যতটুকু জানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, এর একটা অন্তর্বৃত্ত আঁকলাম, অর্থাৎ ভেতরের দিকে একটা বৃত্ত আছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি, ঠিক আছে। এই ত্রিভুজের আমরা উচ্চতা অঙ্কন করব একটি শীর্ষবিন্দু থেকে। দেখো এইটা যেহেতু উপরে আছে তাই এই শীর্ষবিন্দু থেকে করলাম, এটা থেকে করলে হবে, এটা থেকে করলে হবে, ব্যাপার একই, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাই তুমি যেখান থেকে করো না কোনো সমস্যা নাই, যেহেতু এটা উপরে আছে বিন্দুটা, ওখান থেকে করলাম। এই উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতা, এই অংশটুকু দেখো, এখান থেকে এই অংশটুকু কিন্তু এই কি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস তো, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই উচ্চতা এই বৃত্ত দ্বারা 3টি সমান অংশে বিভক্ত হয়। কোথায় কোথায়, এখানে বৃত্তের কেন্দ্রে এবং এখানে, এই 3টি অংশ দেখো, একটা অংশ, দুটো অংশ, 3টে অংশ সমান হয়। তাহলে আমরা যদি উচ্চতা বের করতে পারি এখান থেকে ত্রিভুজের, তাহলেই দেখো তার 3 ভাগের 1 ভাগ হবে কি ব্যাসার্ধ, যেহেতু আমাদের কাছে ব্যাসার্ধ চেয়েছে, 3 ভাগের 1 ভাগ হবে ব্যাসার্ধ, উচ্চতা বের করতে পারলেই। তাহলে দেখো ত্রিভুজের ক্লাস আমরা যারা করেছি তারা কিন্তু উচ্চতা বের করা জানি বাহু দেওয়া থাকলে। কিভাবে, দেখো বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার, ঠিক আছে। বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হয়। এবং আর একটা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এটা সমান হাফ ইন্টু ভূমিগত 5, যেহেতু 3টা বাহুই 5, উচ্চতা মনে করি h। তাহলে এখান থেকে h এর মান বের করে নিয়ে তাকে 3 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমাদের ব্যাসার্ধ চলে আসছে, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করে কতটুকু করা যাচ্ছে, দেখো 5 দ্বারা যদি 25কে কাটে, 5-এর স্কয়ার মানে 25, তাহলে 5 পড়ে থাকে, একদম ক্লিয়ার, ওকে। দেখো 2 দ্বারা যদি 4কে কাটে তাহলে 2 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে h সমান কি পড়ে থাকলো, দেখো 5√3/2। কিন্তু আমাদের কি দরকার, এই বৃত্তের ব্যাসার্ধ দরকার, ওকে। ব্যাসার্ধ কি বললাম, যে এই হাইটে 3 ভাগের 1 ভাগ হয়, অর্থাৎ 3 দ্বারা ভাগ করো, তাহলে 5√3/3 গুণিত 2 সমান 5√3/6। তাহলে ব্যাসার্ধ কত হলো, 5√3/6 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে। জাস্ট তোমাদেরকে প্রথমে ফিগারটা আঁকতে হবে, তারপর তোমাদেরকে এই বিষয়টা জানা থাকতে হবে যে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত ত্রিভুজের উচ্চতাকে সমান 3টে অংশে ভাগ করে, ঠিক আছে, সমান 3টি অংশে ভাগ করে। তাহলে কি একটা অংশই কোথায় কোথায় ভাগ করে সেটা তো দেখালাম। তাহলে একটা অংশ কি হবে, ওই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ দেখো 3 উচ্চতা বের করে তাকে 3 দ্বারা ভাগ করলাম, অ্যান্সার চলে এলো, ক্লিয়ার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার কিন্তু পরিধি দেওয়া আছে, তাই না, পরিধি দেওয়া আছে। একটা পরিবৃত্ত মানে কি বাইরের দিকে হবে, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যাই হোক বৃত্তটা ডিমের মতো হয়ে গেছে, কোনো সমস্যা নাই, বুঝে নিলেই হবে, ঠিক আছে। দেখো কি বলছে, এর পরিধি দেওয়া আছে মানে 2πr, তাহলে পরিধি দেওয়া আছে মানে কি আমরা পাবো আর পেয়ে যাব, ঠিক আছে। তার মানে এটা সমান দেওয়া আছে 16π√3, তাহলে এদিকে পাই এদিকে পাই কেটে গেল, 2 দ্বারা 16কে কাটলে কি থাকে 8, তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ সমান পেলাম 8√3, ওকে। ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম 8√3।
এখান থেকে কি বের করতে বলেছে, ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত বর্গ সেমি, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো যদি ত্রিভুজটার উচ্চতা জানা থাকে আমাদের, ঠিক আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো যদি উচ্চতা জানা থাকে। তাহলে এবার উচ্চতা জানার চেষ্টা করি। উচ্চতা জানা যাবে খুব সহজেই। দেখো এই ত্রিভুজের যদি আমরা মানে তোমার কি লম্ব অঙ্কন করি এই শীর্ষবিন্দু থেকে, সেটা উচ্চতা, এবং সেটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা কি হবে, ব্যাস। একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে, এই যে ত্রিভুজ তাকে 3 এবং 1 অংশে ভাগ করে, ঠিক আছে, 3 অংশ এবং 1 অংশে ভাগ করে। দেখো এই যে ব্যাস, পুরো বৃত্তের যে ব্যাস, এই ত্রিভুজ এই ব্যাসটাকে এই শীর্ষবিন্দু থেকে যদি ব্যাস অঙ্কন করা যায় সেটাকে 3:1 অনুপাতে ভাগ করে, 3:1 অনুপাতে ভাগ করে। ওকে, এই জায়গাটা শুধু বুঝতে হবে। দেখো চিত্র দেখেও কিন্তু মোটামুটি আইডিয়া করা যাচ্ছে এটা 1 অংশ হবে, এটা 3 অংশ হবে, তাহলে 3:1 অনুপাতে ভাগ করে। তাহলে দেখো ব্যাস কত হবে, এটা ব্যাসার্ধ পেয়েছি কিন্তু 2r, ব্যাস মানে ডাবল, তাহলে 16√3, ঠিক আছে, যদিও এখানে 2r পেয়েছিলাম প্রথমে, তো যাই হোক আমাদের এখন দরকার, তাহলে 2r সমান 16√3, তাহলে আমরা ব্যাস পেলাম। এই ব্যাসের 4 ভাগের মধ্যে 3 ভাগ হবে কি নাকি এর উচ্চতা, ঠিক আছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 3-এর 4 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, তাহলে 4 দ্বারা কাটলে 4, তাহলে 3-4 12√3, অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম 12√3। ওকে, উচ্চতা পেয়ে গেলাম 12√3। উচ্চতা জানা থাকলে, সমবাহু ত্রিভুজের উচ্চতা জানা থাকলে, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়ের আর একটা সূত্র আছে, উচ্চতা স্কোয়ার বাই √3, ঠিক আছে, উচ্চতা স্কোয়ার বাই √3, তাহলে উচ্চতা কত পেয়েছি 12√3 তার স্কোয়ার বাই √3, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি 144 গুণিত √3 মানে 3 বাই √3, তাহলে দেখো √3 দ্বারা কাটলে আবার √3 থাকে, ঠিক আছে, তাহলে 144√3। ওকে, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম আমরা 144√3, যেটা কিন্তু প্রশ্নে চেয়েছিল। এটা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি ও 12 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত সেমি। দেখো ভালোভাবে খেয়াল করো, একটা কি আছে সমকোণী ত্রিভুজ, একটা 16 সেমি আর একটা আছে 12 সেমি, ঠিক আছে, তাহলে অতিভুজটা আমরা বের করব, পরিবৃত্ত পরে আঁকছি, অতিভুজটা আগে বের করব। দেখো ট্রিপলেট জানা থাকলে এটা 20 হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যদি না বুঝতে পারো তাহলে কি করবে, যেভাবে অতিভুজ বের করে আর কি, √r লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, তাহলে √r 144 যোগ 256 সমান √400 সমান 20, ঠিক আছে, অর্থাৎ অতিভুজ পেয়ে গেলাম 20। একটা কথা মাথায় রাখবে, যদি কোন সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা যায় তার অতিভুজ হয় ব্যাস, অতিভুজ হয় পরিবৃত্তটির ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাস 20, তাহলে এখানে ব্যাসার্ধ 10। কি চেয়েছে প্রশ্নে, প্রশ্নে চেয়েছে যে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত, তাহলে 2πr, ঠিক আছে, আর কত 10, ব্যাসার্ধ 10, তাহলে 2 × 22/7 × 10। ওকে, এটা কি হলো তোমার পরিধি, এখানে পাই দিয়ে দেওয়া আছে, তাহলে পায়ের মান বসানোর দরকার নাই, ঠিক আছে, পায়ের মান বসানোর দরকার নাই, যেহেতু পাই দিয়ে দেওয়া আছে। 2π × 10 সমান 20π, ঠিক আছে, যেহেতু পাই দিয়ে অ্যান্সার অপশনের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে দেখো অপশন সি এ আছে এটা, তাহলে অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো 21 এবং 22 নম্বরের অঙ্কের কনসেপ্ট থেকে কিন্তু পারা যাবে। একটি সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, যার অন্তর্বৃত্ত আছে একটা, পরিবৃত্ত আছে একটা, ঠিক আছে, এদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, কে আগে আছে দেখি, পরিবৃত্ত আগে আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি এইচ হয়, এইটুকু যদি ত্রিভুজের হাইট এইচ হয়, তাহলে এর ব্যাস কত হবে, দেখো বড় পরিবৃত্তের ব্যাস কত হবে, দেখো এইচ, ঠিক আছে, এইচ প্লাস, দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এইটুকু এইচ এর কত অংশ, 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ, এইটুকু, এটা কি বললাম 22 নম্বর অঙ্কের ক্ষেত্রে এটা 3 আর এটা 1, তার মানে 3 ভাগের 1 ভাগ, মানে
এইচ ইন্টু 1/3 বা এইচ এর 3 তোমরা লিখতে পারতে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এই পরিবৃত্তের ব্যাস পেয়ে গেলাম। ওকে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস কত পাবো দেখি। অন্তর্বৃত্তের ব্যাস পাবো এইচ বিয়োগ দেখো এটুক কত অংশ, 3/1 ঠিক আছে, h/3, তাই না? কিছুই না, এটা h প্লাস h/3, ঠিক আছে, বড়টার ব্যাস আর ছোটটার ব্যাস কি h বিয়োগ h/3। ওকে, তাহলে দেখো এটা কত আসে, 4h/3, আর এটা কত আসে 2h/3। কি চেয়েছে এখান থেকে, যে ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখান থেকে আমরা কিসের অনুপাত পাবো, ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত পরিধির অনুপাত সমান। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধের অনুপাতই কনসিডার করি এটাকে, ঠিক আছে। এটা কি পরিবৃত্ত, পরিবৃত্তটা আগে লিখবো। তাহলে 4/3h is to 2/3h। ওকে, তাহলে h ভ্যানিশ, 3 ভ্যানিশ, এটা 2, এটা 1। তাহলে এটা কি 2:1 হলো ব্যাসার্ধ ব্যাস বা পরিধির অনুপাত। এটাকে যদি উভয় পক্ষের বর্গ করে দিই, মানে দুই দিকেরই, তাহলে কি পাওয়া যায়, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 4:1, অর্থাৎ পরিবৃত্ত অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে 4:1। রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তবে এই ধরনের অঙ্কগুলি অ্যান্সার মনে রাখাই ভালো, কারণ এই অঙ্কটা একটাই হয়। কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের অনুপাত সব ক্ষেত্রে 4:1 হয়, অর্থাৎ অঙ্কটা একটাই, এটা একটা ইউনিক অঙ্ক, তাই এটা তোমরা অ্যান্সার মনে রেখে দিতেই পারো। 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে। তাহলে দেখো একটা তার দেওয়া আছে, সেটাকে একবার বর্গাকারে একবার অর্ধবৃত্তাকারে আকার দিতে হবে। প্রথমে বর্গাকারে দিই, ঠিক আছে। তাতে কি বলছে, 81 বর্গ সেমি, অর্থাৎ এই যে বর্গক্ষেত্র আঁকলাম সেটা 81 বর্গ সেমি। তাহলে তারটা কতটুক দৈর্ঘ্য সেটা বের করতে হবে, তার জন্য পরিসীমা বের করতে হবে। তার মানে a স্কোয়ার সমান দেওয়া আছে, বাহু যদি a হয় তাহলে a স্কোয়ার সমান দেওয়া আছে 81, তাহলে a সমান 9, অর্থাৎ পরিসীমা সমান 4a সমান 4 নাম 36, ঠিক আছে। অর্থাৎ তারটি 36 তোমার সেন্টিমিটার, তারটি 36 সেন্টিমিটার। এবার কি বলছে, অর্ধাবৃত্তাকার জায়গা ঘিরতে হবে। তাহলে অর্ধাবৃত্তাকার তো এইভাবেই শেষ না, এখান থেকে এইটুকু তো ঘিরতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু 36 হবে, তাহলে এইটুকু 36 হবে। তাহলে দেখো যদি এর ব্যাসার্ধ আর হয় তাহলে 2r, এই জায়গাটা 2r, ক্লিয়ার। আর এই জায়গাটা কি পাই আর, দেখো টোটাল পরিধি 2πr, তাহলে অর্ধেকটা কি হবে, অর্ধেকটা হবে πr। ওকে, তাহলে πr সমান কি 36। কোথা থেকে পেলাম, এই যে একই তার, এইটাও যেই তার এটাও সেই তার। ওকে, 36 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমরা এবার আর এর ভ্যালু বের করে নেব। তাহলে তোমার আর সমান, আরকে কমন নিলে 2 প্লাস 22/7 থাকলো এদিকে সমান 36। ওকে, তাহলে আর সমান কি আসবে, 36 বাই এই যোগফলটা আসবে 7 দুগুণে 14 আর 22 36, 36 7 আসবে, 7 উপরে গুণাকারে চলে যাবে। তাহলে 36 কেটে গেল, আর সমান 7 এলো, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলাম 7। ঠিক আছে, কি চেয়েছে এখানে, যে তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান দখল করতে পারবে। তাহলে ক্ষেত্রফল, এটুকুর ক্ষেত্রফল বের করলেই হয়ে গেল, ব্যাসার্ধ পেয়ে গেছি, ক্ষেত্রফল বের করা সহজ। ক্ষেত্রফল কি আমরা জানি, পাই আর স্কোয়ার। এটা কার ক্ষেত্রে, যদি এটা পূর্ণ একটা থাকতো, বৃত্ত থাকতো, কিন্তু অর্ধবৃত্ত যেহেতু তাহলে অর্ধেক হবে বাই 2। তাহলে পাই মানে 22/7 গুণিত 2, নিচে 2 থাকলো, ইন্টু আর স্কোয়ার মানে কি 7 গুণিত 7। ঠিক আছে, তাহলে 7 কেটে গেল, দেখে এটা 11, 2 দ্বারা কাটলে, তাহলে 7 11 77 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 77 বর্গ সেন্টিমিটার রয়েছে। দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসগুলি শেয়ার করো। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি, তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।